নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবুর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমার আজকে আলোচনার বিষয় শিবিরের রাজনীতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, শিবির নামে যেটি পরিচিত, শিবিরের রাজনীতি এবং শিবিরের বিরুদ্ধে যে রক কাটার অভিযোগ, এই অভিযোগের অভিযোগটা সত্য নাকি মিথ্যা সে বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে আলোচনার আগে আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করছি, সেটি হলো যে আমার ইউটিউব চ্যানেল নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু, এটিতে ভিন্ন নতুন তথ্য, নতুন ও ভিন্ন ধর্মী তথ্য এবং বিশ্লেষণ করার চেষ্টা করি আমি। আপনারা যদি এই আমার বিশ্লেষণ শুনতে চান তাহলে একটা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে। আর ফেসবুক একটি পেজ রয়েছে নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু, সেটাতে লাইক ও ফলোয়ার দিয়ে সঙ্গে থাকবেন। তো যেটি বলছিলাম যে শিবিরের আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এটি আসলে তার আগের নাম ছিল ইসলামী ছাত্র সংঘ, যেটা ৭১-এর আগে এই ইসলামী ছাত্র সংঘ নামে পরিচিত ছিল। এর মাদার অর্গানাইজেশন বাংলাদেশ জামাত ইসলামী, যেটা পাকিস্তান জামাত ইসলামী ছিল, সেই জামাত ইসলামী এবং জামাত শিবির যেটাকে সংক্ষেপে বলা হয়, তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে বিরোধিতা করার অভিযোগ রয়েছে, যার ফলে ৭১-এর পরে যে সময়টা, সেই সময় কিন্তু তাদের রাজনীতিতে ততটা সক্রিয় ছিল না। ৭৫-এ যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় এবং পট পরিবর্তন হয়, রাজনীতির পট পরিবর্তন হয়, তখন ঠিক জামায়াতের মতো শিবিরও কিন্তু তাদের কার্যক্রম শুরু করে। যদিও ৭৫-এর আগে ভিন্ন ভিন্ন নামে তারা কাজ করেছে। ৭৬-এ গিয়ে তারা অর্গানাইজড হওয়ার জন্য নানান মিটিং টিটিং করেছে। তারপর ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নামে তারা আত্মপ্রকাশ করে। এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিল মীর কাশেম আলী, যার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে প্রমাণিত হওয়ার পরে আদালত কর্তৃক তার মৃত্যুদণ্ডের রায় হয় এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তো শিবিরের রাজনীতির ধরন বা প্যাটার্ন কিন্তু আসলে বাংলাদেশের যে অন্যান্য ছাত্র সংগঠনগুলি আছে সেটার সাথে একেবারে ভিন্ন। শিবির কিন্তু অন্যান্য ছাত্র সংগঠনগুলিতে নানা রকম কেওয়াস থেকে, অভ্যন্তরীণ কোন্দল থাকে, তারপরে টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজি, নানা রকম অভিযোগ রয়েছে। কিন্তু শিবির যে ছাত্র সংগঠন, তার ভেতরে কিন্তু অভ্যন্তরীণ কোন্দল কখনোই দেখা যায়নি, কিংবা তাদের ভিতরে এই টেন্ডারবাজি বা এই চাঁদাবাজি এগুলোর অভিযোগও কখনো শোনা যায়নি। যেটা রক কাটার অভিযোগ, সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। তারা কিন্তু খুবই সুশৃঙ্খল ভাবে, অর্গানাইজড ওয়েতে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কিন্তু তারা রাজনীতিটা শুরু থেকে করে আসছে। তাদের টার্গেট আসলে কিন্তু একেবারে স্কুল পর্যায়ের থেকে শিশু কিশোরদের থেকে, কারণ তাদের কিশোর কণ্ঠ নামে একটি পত্রিকা রয়েছে, সেইখান থেকে তারা মূলত মোটিভেশনটা দেওয়া শুরু করে। তারপরে পর্যায়ক্রমে যখন এই শিশু কিশোররা যখন ইউনিভার্সিটিতে ওঠে বা আরো বড় হয়, যুবকে বা তরুণে পরিণত হয়, তখন তাদেরকে দলে ভেড়ানোর চেষ্টা করে। শিবিরে দুটো পর্যায় রয়েছে। শিবিরে কিন্তু আপনি চাইলে পরেই, অন্য ছাত্র সংগঠনের চাইলে পরে কিন্তু আপনি সদস্য হতে পারবেন, কিন্তু শিবিরের সদস্য বা সাথী হওয়ার কিন্তু খুব একটা সহজ না। শিবিরের প্রধান অন্যতম দুটো পর্যায় হলো সদস্য ও সাথী। তো সাথী হওয়ার আগেও তাদের দুটো ধাপ অতিক্রম করতে হয়, সেটা হলো কর্মী, সমর্থক ও কর্মী। আগে যে কেউ একজন সমর্থক হওয়ার পরে তারপরে যখন সে কর্মী হিসেবে নাম লেখাতে চাইবে, তখন তার অনেকগুলো ৭-৮টা ধাপ পার করতে হয়। বায়তুল মালে নিয়মিত অর্থ চাঁদা দেওয়া সহ ইসলামিক নানা রকম জ্ঞানার্জন এবং বাধ্যতামূলক কিছু বিষয় রয়েছে, সেগুলো অতিক্রম করার পরে তারপরে শিবিরের সাথী হিসেবে তাকে ঘোষণা করা হয়। এছাড়া শিবিরের রাজনীতি যে ভিন্ন, সেটার আরো কিছু তাদের যে কর্মকাণ্ড, সেইটা আপনি যদি দেখেন তাহলে বুঝবেন যে তাদের আসলে রাজনৈতিক যে প্ল্যান, সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং। তারা কিন্তু একেবারে স্কুল বা কলেজ পর্যায় থেকে যে সদস্য সংগ্রহের প্রক্রিয়াটা শুরু করে, সেইখানে কিন্তু নানা রকম তাদের কর্মসূচি রয়েছে। মানে স্কুল কর্মী শিক্ষা শিবির, দক্ষতা উন্নয়নের শিক্ষা শিবির, দায়িত্ব শিক্ষা শিবির, সাহিত্য সাংস্কৃতিক কর্মীদের শিক্ষা শিবির, স্পিকার্স ফোরাম, ভালো বক্তা হওয়ার জন্য লেখক শিবির করা হয়, যাতে স্বরচিত কবিতা, প্রবন্ধ, গল্প ইত্যাদির আসর জমানো যায়। তারপরে সামষ্টিক ভোজন, মানে সব মিলিয়ে একসাথে খাবার দাবার আয়োজন করা, ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণে, এর মাধ্যমে আসলে কোরআন হাদিস ও ইসলামী সাহিত্য যে তারা পাঠ করে সেটির স্পষ্ট হিসাব থাকে। আত্মসমালোচনা করার, কোরআনের তালিম,
ক্যারিয়ার সৃষ্টি বিষয়ক তাদের কর্মসূচি রয়েছে, যে শুধু তাদের ভাষ্য যে শুধু ইসলামী বিপ্লব বা শুধু স্লোগানে সম্ভব না, এই জন্য দক্ষ কর্মী প্রয়োজন। এই জন্য তারা ক্যারিয়ার ডিজাইন সেন্টার নামে, সিডিসি নামে একটা কর্মসূচিও চালায়। নেতৃত্ব সৃষ্টি, তাদের একটা টার্গেট থাকে যে সঠিক নেতৃত্ব না হলে কোনো কর্মসূচি বাস্তবায়িত হয় না। এর জন্য বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দানের জন্য বিশেষ পরিকল্পনা করে কাজ করে। সুশৃঙ্খল কর্মী বাহিনী গঠন করা, জ্ঞান অর্জন, রাজনীতির জ্ঞান অর্জন, রাজনীতিতে প্রত্যক্ষ অংশগ্রহণের চেয়ে ওই সংক্রান্ত জ্ঞান অর্জন করে তারা প্রাধান্য দেয়। কারণ হলো যদি আপনার যদি যথাযথ জ্ঞান না থাকে, রাজনৈতিক জ্ঞান না থাকে, তাহলে আপনি আসলে রাজনীতিতে টিকে থাকা আপনার পক্ষে সম্ভব হবে না। সেই জন্য এই যে শিবিরের যে কর্মকাণ্ড, সামগ্রিক কর্মকাণ্ড, সেইটা কিন্তু আসলে অন্য ছাত্র সংগঠনগুলোতে একেবারেই ওইরকমভাবে পরিলক্ষিত হয় না। যখন যেই ছাত্র সংগঠনের মাদার অর্গানাইজেশন ক্ষমতা থাকে, তখন তারা আসলে প্রভাব প্রতিপত্তি, আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, চাঁদাবাজি, লুটতরাজ, দখল, টেন্ডারবাজি, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। আর যখন তার অপোজিশনের যেসব দল থাকে, তাদের যে ছাত্র সংগঠন, তারা আসলে মামলা হামলার ভয়ে লুকিয়ে থাকা এবং বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্য দিয়ে তাদের দিনাতিপাত করে। কিন্তু তাদের যে একটা মানে দীর্ঘমেয়াদী যে প্ল্যান, এই প্ল্যানগুলো আসলে অন্য সংগঠনের মধ্যে, অন্য ছাত্র সংগঠনের মধ্যে তেমন নাই। একমাত্র বাম ধারার যে রাজনৈতিক দলগুলো তারা কিছুটা চর্চা করে থাকে। এ কথা সত্য যে বিগত আওয়ামী ফ্যাসিবাদীর সরকারের সময় শিবির কিন্তু তার প্রপার পলিটিক্যাল মানে কার্যক্রমটা সেটা প্রকাশ্য করতে পারেনি। সে তাদের গোপনে রাজনীতিটা গোপনে করতে হয়েছে। শিবিরের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর হয়রানির নানা রকম অভিযোগ তারা করে থাকেন। তাদের সদস্যরা অনেকে গুম হয়েছেন বলে তাদের দাবি। 5 আগস্টের পট পরিবর্তনের পর, শেখ হাসিনার সরকার পতনের পর থেকে শিবিরের রাজনীতিটা প্রকাশ্য এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কমিটি, সেই কমিটিটা এতদিন অপ্রকাশ্য ছিল। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল বলে অভিযোগ উঠেছিল, যদিও সেই সেক্রেটারি ফরহাদ অস্বীকার করেছে বিষয়টা। এরপর পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটিটা প্রকাশ্য এসেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটি প্রকাশ্য এসেছে। এই সময় শিবিরের বিরুদ্ধে কিন্তু এই কমিটিগুলো একদিক দিয়ে প্রকাশ্য আসার সঙ্গে সঙ্গে শিবিরের বিরুদ্ধে যে রক কাটার অভিযোগ, সেই বিষয়টা নিয়েও নানা রকম আলোচনা সমালোচনা সোশ্যাল মিডিয়াতে দেখা হচ্ছে। এই বিষয়টা জানার জন্য যে শিবিরের বিরুদ্ধে যে রক কাটার অভিযোগ, এটাকে আসলে কতটা সত্যি নাকি মিথ্যা, এইটা জানার জন্য আমি একটু এই পুরনো পত্রপত্রিকাগুলো ঘাটার চেষ্টা করেছিলাম। গুগলে পুরনো পত্রিকার শিবিরের রক কাটার অভিযোগের বিষয়গুলো নিয়ে ঘাটতে গিয়ে কিছু তথ্য পেয়েছিলে। সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটির একটি হলো যে ভোরের পাতার 2021 সালের 9 ফেব্রুয়ারি প্রকাশিত একটি আর্টিকেলে বেশ কিছু তথ্য সংযুক্ত করে একটা আর্টিকেল প্রকাশ করা হয়েছে। সেইখানে বলা হয়েছে যে রাজশাহীতে শিবির প্রথম নির্মম বর্বর হত্যাকাণ্ড ঘটায় 1988 সালের 31 মে। ওই দিন দিনের বেলায় প্রকাশ্যে শিবিরের ক্যাডাররা রাজশাহী মেডিকেল কলেজ শাখার ছাত্রমন্ত্রী সভাপতি জামিল আক্তার রতনকে 4 হাত পায়ে রক কেটে হত্যা করে। এছাড়া 1988 সালের 17 জুলাই ভোরে শিবির ক্যাডাররা রাজশাহী বিশ্ববিদ্যালয় এসএম হলের জাসদ ছাত্রলীগের নেতা আইয়ুব আলী খান, হাসানুল কবির বাদল ও নওশাদের হাত পায়ে রক কেটে দেয়। 1989 সালের রমজান মাসে ছাত্র ইউনিয়নের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গাজী গোলাম মোস্তফাকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী চকপাড়া ইফতারের দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে হাতের রক কেটে দেয় শিবির ক্যাডার। 1992 সালের 17 মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা ইয়াসির আরাফাত পিটু নিহত হয় এবং জাসদ ছাত্রলীগের আইভি, নির্মল, লেমন, রুশো, জাফু, ফারুক এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের রাজস্ব প্রায় 1.5 শতাধিক ছাত্রছাত্রী আহত হয়। শিবিরের হামলায় এদের অধিকাংশের হাত পায়ের রক কেটে দেওয়া হয় এবং রাজেশের কবজি কেটে ফেলা হয়। 1993 সালের 19 সেপ্টেম্বর খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন শিবির ক্যাডাররা হামলা চালিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপি নেত্রী মিসেস জেলেনা চৌধুরীর, সে সময় তিনি সংরক্ষিত আসনে মহিলা সাংসদ ছিলেন, তার পুত্র জুবায়ের চৌধুরী রিমুর হাত পায়ের রক কেটে দেওয়া হয়। 1994 সালে ছাত্রমন্ত্রী নেতা প্রদ্যুৎ রুদ্র চৌধুরী পরীক্ষা দিতে ক্যাম্পাসে আসার পথে তার হাতের কবজি কেটে নেয় শিবির কর্মীরা। 1995 সালের 13 ফেব্রুয়ারি মাসে শিবির কর্মী বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী 14 পাই নামক স্থানে রাজশাহী থেকে ঢাকাগামী সকাল সন্ধ্যা বাসে হামলা চালিয়ে বাংলাদেশ ছাত্রমন্ত্রী নেতা দেবাশিস ভট্টাচার্য রূপমকে কুপিয়ে হত্যা করে, হত্যার আগে তার হাত পার রক কেটে নেওয়া হয়। 95 সালের জাতীয়তাবাদী ছাত্রদল নেতাকর্মীদের সশস্ত্র শিবির কর্মীরা হামলা করে
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ফরহাদের হাতের কবজি কেটে নেয়। এই হামলায় 25 জন ছাত্রদল নেতাকর্মীর হাত পায়ের রক কেটে নেয় শিবির ক্যাডাররা। 1996 সালে জাসাস রাবি শাখার সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে এবং ছাত্রদল নেতা ডুপ্লের হাত পায়ের রক কেটে দেয়। 2005 সালের 10 ডিসেম্বর সন্ধ্যায় জুবিলি ভবনের সামনে ছাত্র ইউনিয়ন সভাপতি এস.এম. চন্দনের উপর হামলা চালিয়ে তার রক কেটে নেওয়ার চেষ্টা চালিয়েছিল। 2010 সালের একটা ঘটনা, বড় ঘটনা, এটি অনেক আলোচিত হয়েছিল। 8 ফেব্রুয়ারি ছাত্রলীগের একজন কর্মী ফারুক হত্যাকাণ্ড দিয়ে মানে অভিযোগ ওঠে যে শিবির আবার রক কাটা রাজনীতিতে ফিরে এসেছে। ওই দিন আসলে শিবির ক্যাডারদের হামলায় ফিরোজ মাহমুদ, আরিফুজ্জামান, শহীদুল ইসলাম, সাইফুর রহমান বাদশার রক কেটে দেওয়া হয় এবং সেই শিবিরের হামলায় বলা হচ্ছে প্রতিবেদনে, শিবিরের হামলা শাহ মখদুম হলের আবাসিক শিক্ষার্থী ফারুক হোসেনের আরেকজন ছাত্রলীগ কর্মীর রক কেটে দেওয়া এবং পিঠে হাসু আর কোপের কারণে তার রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যুবরণ করে। পরে তার লাশটা ম্যানহোলের ভেতরে লুকিয়ে রাখে। 2012 সালের 21 নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি পরবর্তী কেন্দ্রীয় কমিটির সদস্য আখিরুজ্জামান তাকিমকে সন্ধ্যায় ক্যাম্পাসের পশ্চিম পাড়ায় শিবির কাটার কুপিয়ে জখম করার পর এক পা এবং হাতের রক কেটে দেয়। 2013 সালের 17 মার্চ রাজশাহীর বিনোদপুর বাজারে মহানগরী 30 নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের হাত পায়ের রক কেটে দেয় শিবির কর্মীরা। এইটা আসলে রাজশাহীতে বেশি ঘটনা, কারণ হলো রাজশাহীতে আসলে শুরু থেকেই শিবিরের আত্মপ্রকাশ, তারপরে 78-79 সাল থেকে রাজশাহীতে মূলত শিবিরের আধিপত্যটা সবচেয়ে বেশি ছিল, এই জন্য রাজশাহীতে ঘটনার গুলো বেশি। ভোরের পাতা ছাড়াও যেটি আমি পেলাম যে প্রথম আলো পত্রিকা 2013 সালের একটা রিপোর্টে বলা হয়েছে রাজশাহীতে 3.5 বছরের হিসাব, রাজশাহীতে 8 জনের রক কেটেছে শিবির। মাহবুব আলম নামে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একজন প্রতিবেদন করেছিলেন। সেই প্রতিবেদনে বলা হয়েছে যে 22 আগস্ট 2013 সালে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিনের হাত পায়ের রক কাটা হয়। 14 এপ্রিল 2013 মেহেরচন্ডী এলাকায় জেলা ছাত্রলীগের নেতা হাবিবুর রহমানের বা পা ও ডান হাতের রক কেটে দেওয়া হয়। 17 মার্চ 2013 বিনোদপুরে আওয়ামী লীগের নেতা শহীদুল ইসলামের হাত পায়ের রক কাটা, যেটা একটু আগে বললাম। 21 নভেম্বর 2012 সালে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা আখিরুজ্জামান তাকিমের হাত পায়ের রক কেটে দেয়। 8 ফেব্রুয়ারি 2010 রাতের বেলায় ক্যাম্পাসে হামলা চালিয়ে ছাত্রলীগের নেতা ফারুককে কুপিয়ে, ওই যেটি যেই ঘটনার কথা বলেছি। তো এইটা ছাড়াও বিডি নিউজের একটি খবরে দেখছিলাম যে এবার বিডি নিউজ একটা প্রতিবেদন করেছিল 2013 সালের 11 সেপ্টেম্বর, সেটা এবার কারমাইকেলে রক কাটলো শিবির। রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেনের 2 হাত পায়ে রক কেটে দেশ ইসলামী ছাত্র শিবির। রাজশাহী ছাড়াও আরো বেশ কয়েকটি জায়গার ঘটনা, যে হাত পায়ে রক কেটে দেওয়ার ঘটনা সার্চ করে পেয়েছি। সেটা হলো প্রথম আলো 2013 সালের 28 অক্টোবর একটা প্রতিবেদন ছাপিয়েছে যে শিবগঞ্জে ছাত্রলীগ কর্মী রক কেটেছেন শিবির কর্মীরা, এটা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ। এছাড়া দেশ রূপান্তর 2020 সালে একটা প্রতিবেদন প্রকাশ করেছে কক্সবাজার প্রতিনিধি 25 সেপ্টেম্বর শিবিরের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার হাত পায়ে রক কাটার অভিযোগ। যদিও শিবিরের রক কাটার অভিযোগের বিষয়ে কোনো নথি নেই বলে একটা সংবাদ সম্মেলন করেছিলেন গত 26 সেপ্টেম্বর ঢাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের যে সেক্রেটারি ফরহাদ, তিনি একটা সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে শিবিরের বিরুদ্ধে যে রক কাটার অভিযোগ সেটা ঢালা অভিযোগ, এ বিষয়ে কোনো নথি নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি ফরহাদ যে দাবিটি করেছেন, ফরহাদ যে ভাষ্যটি দিয়েছেন যে শিবিরের বিরুদ্ধে রক কাটার অভিযোগটা আসলে ঢালা অভিযোগ, এর কোনো নথি নেই। আসলে দল হিসাবে কোনো তদন্তেই আসলে যে ইসলামী ছাত্র শিবির ঢালাওভাবে এটার সাথে জড়িত এরকম তথ্য প্রমাণ আসলে খুঁজে আমি পাইনি আর কি। এটা আছে কিনা আমার জানা নেই, কিন্তু এ কথা সত্য যে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের হাতে রক কেটে দেওয়ার ঘটনাগুলো যেহেতু বাংলাদেশের যে জাতীয় গণমাধ্যম, সেই গণমাধ্যমগুলোতে এসেছে, এর সত্যতা রয়েছে। একটা সময় আসলে রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়, বেশ কিছু এলাকায় কিন্তু শিবিরের আধিপত্য অনেক বেশি ছিল। বিগত সরকারের আসলে 2011-12 সালের পর থেকে শিবিরকে আসলে সরকার আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল। 2012-13 সাল থেকে কিন্তু শিবিরের অনেক নেতাকর্মীকে গুম করার অভিযোগ রয়েছে এই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। আর যেটি আমি বলছিলাম যে অভিযোগ দল হিসাবে বা সংগঠন হিসেবে, ছাত্র সংগঠন হিসেবে যে ঢালো অভিযোগ, এই অভিযোগ কিন্তু আসলে
দলের উপরে চাপানোটা আমি মনে করি যে সমীচীন হবে না। কারণ আসলে একটা দলের সকল সদস্য, সকল নেতাকর্মী যে সমান হবে, সবাই যে ভালো হবে, মানে সবাই যে একই পর্যায়ে থাকবে সেটা কিন্তু ঠিক না। যেমন ছাত্রলীগেরও কিন্তু হেলমেট বাহিনী, আবার ছাত্রলীগের বিরুদ্ধে কিন্তু নানা রকম কুকর্ম করার অভিযোগ রয়েছে, ছাত্র দলের বিরুদ্ধেও নানা রকম কুকর্ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি করার অভিযোগ রয়েছে, এখন আবার অভিযোগ উঠছে। তাই বলে কিন্তু ছাত্র দলের সমস্ত লোকজন কিন্তু খারাপ তা কিন্তু নয়, ছাত্র শিবিরের সমস্ত লোকজন যে খারাপ তা কিন্তু নয়, ছাত্রলীগের সমস্ত লোকজন যে খারাপ তা কিন্তু নয়। এটা আসলে ব্যক্তি পর্যায়ের দায় বলে আমি মনে করি। তবে এটাও স্বীকার করতে হবে যে অন্যান্য যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনগুলো চাইতে ছাত্র শিবির কিন্তু অনেক বেশি সুশৃঙ্খল। কিন্তু আধিপত্যের ক্ষেত্রে আধিপত্য বিস্তার, ক্যাম্পাসে আধিপত্য বিস্তার বা তাদের সাংগঠনিক কার্যক্রম চালানোর জন্য যে সংঘর্ষ, এটা কিন্তু ছাত্র সংগঠনের মধ্যে ঘটেই থাকে। ফলে ঢালাও অভিযোগ, শিবিরের বিরুদ্ধে রক কাটার যে ঢালাও অভিযোগ, সেটাও যেমন বলা যাবে না, তেমনি একেবারে যে রক কাটার ঘটনা ঘটেইনি বা জড়িত না শিবির, সেটাও আসলে সত্য নয়। মানে কিছু সত্য রয়েছে, কিছু আবার ঢালাও অভিযোগের বিষয় আছে। 5 আগস্টের পরে আসলে নতুন একটা বাংলাদেশ ফরমেশন হচ্ছে। এই নতুন বাংলাদেশে আসলে এই যে রাজনীতি, পুরনো রাজনীতির যে ধারা, সেই ধারাটা যেন ফিরে না আসে, প্রতিহিংসা রাজনীতির ধারাটা যেন ফিরে না আসে, এইটা আমাদের আসলে সকলের কাম্য হওয়া উচিত। সকল ছাত্র সংগঠন, ছাত্ররা যেহেতু দেশের ভবিষ্যৎ, সকল ছাত্র সংগঠনের এই একটা মোটো মানে গ্রো করা উচিত যে কোনো ধরনের ন্যাক্কারজনক কাজ, কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের হত্যা, খুন, গুম বা অন্য কোনো মানে আইন বহির্ভূত কর্মকাণ্ড না জড়িয়ে দেশ গঠনের কাজে সবাই যদি একসাথে ঝাঁপিয়ে পড়ে, তাহলে এই দেশটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। কারণ ছাত্র সংগঠনগুলো, সকল সংগঠনই তারা তাদের নিজস্ব মতাদর্শ, নিজস্ব ভাবাদর্শ, নিজস্ব সাংগঠনিক প্রক্রিয়া অনুযায়ী তাদের কাজকর্ম চালাবে। সকলের সহাবস্থান মেনে নিয়ে রাজনীতিটা করা উচিত। সবাইকে ধন্যবাদ।